আচ্ছা, আবার রিপ্লে করি। গত সপ্তাহের পরীক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অধ্যায় ক নিয়ে আলোচনা। ক্লাস শেষে সাপ্তাহিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষাটা কন্টিনিউ চলবে, প্রত্যেক সপ্তাহে নেওয়া হবে। এর মাঝে নেওয়া হবে মাসিক পরীক্ষা, সেটা বলা হবে 4-5 দিন পূর্বে। এবার পড়া দেওয়া হবে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আজকে তো পড়া দেওয়া আছে 11 থেকে 30 পর্যন্ত, আর এটা হবে 31 থেকে 65 পর্যন্ত। এটা হয় পড়বে। আর যারা বই কিনে নাই, বইগুলো নেবে, সাজেশন গুলো নেবে। ব্যবহারিক থিওরিক্যাল ক্লাস যারা সঠিকভাবে উপস্থিত থাকবে তাদেরকে প্লাস মার্ক দেওয়া হবে। এগুলো সব পূর্ববর্তী অপশন। লাগতেছে কি যে খাতায় রোল নাম্বার অনেকে লেখেন না, এটা লিখতে হবে। আমাদের নাম্বার এন্ট্রি করতে সমস্যা হয়। যাদের খাতা রোল নাম্বার নাই, লেখা মার্ক করে দেওয়া আছে, ওটাই কিন্তু ফিক্সড। মানে বোর্ড পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত যে রোল নাম্বার লিখতে হবে সেটা এই খাতে এন্ট্রি করা আছে এবং পরীক্ষা নেওয়ার সময় বলা হয়। আর এছাড়া এই যে বিষয় কোড 0076 এগুলি ফিক্সড, সেশন কোড 0021 এটা ফিক্সড, কারিকুলাম কোড 30 এটা ফিক্সড, স্টেট কোড 76 এটা ফিক্সড। এগুলো কোনো চেঞ্জ হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের যাবতীয় নোটিশ, এই পয়েন্টটা, প্রতিষ্ঠানের সকল নোটিশের আপডেট পেতে ইউটিউব, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের সাথে থাকতে হবে। ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া বা তার পরবর্তী সময় পর্যন্ত সকল ডাটা আপডেট পাওয়া যাবে এই ফেসবুক পেজের সাথে থাকলে পারে। প্রথমে আগে খাতাটা দিয়ে দেই, কি কত মার্ক পাইছে দ্রুত। ফার্স্ট পরীক্ষা, প্রশ্ন বুঝতেও সমস্যা, বা অনেকে বোঝে লিখতে পারে না, বা এই ধরনের অনেক সমস্যা হয় প্রথম প্রথম। প্রথম বিষয়, প্রথম সপ্তাহে পরীক্ষা, এটা চাপ নেওয়ার তেমন কোনো কিছু না, আস্তে আস্তে সবারই ভালো হবে আশা করি। একে প্রশ্ন ছিল কি, স্টোরেজ ডিভাইসের নাম কি? অনেকে তো অনেক কিছুই লিখছে। স্টোরেজ বলতে, স্টোর বলতে কি বোঝায়? একটা জায়গা যেখানে অনেক কিছু। স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, একটা মেমোরি যেখানে আমরা তথ্যগুলো ধরে রাখি। মেমোরি কত প্রকার ও কি কি? কয় প্রকার? 3 প্রকার। প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্লপি ডিস্কের আয়তন কত ছিল? অন হ্যাঁ, 1.44 MB, মানে মেগাবাইট। পেজ সেটআপ কি? যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কত? 1, তো এটা আমাকে মাথায় রাখতে হবে যে বেশি কিছু লেখার প্রয়োজন নাই, বেশি কিছু লিখতে গিয়ে আবার বাক্যের গরমিল হয়ে যায়। একটা পেজ সেটআপ বলতে আমরা পেজ সেটআপ ক্ষেত্রে কি কি কাজ করি? পেপার সাইজ, মার্জিন, নাকি এই দুটো লিখলে হবে? আর কিছু আছে? পেজ সেটআপ বলতে একটা পেজের মার্জিন ও পেপার সাইজ নির্ধারণ করাকেই পেজ সেটআপ বলে। অল্পের ভিতরেই হয়ে গেল। কপি ও কার্ডের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য তো অবশ্যই আছে। কপির কাজ কি? অনুলিপি তৈরি করা। এটা লেখা আছে, সেটাকে আমি আর একটা বানায় নিলাম, এ হচ্ছে কপি। আর কাটের কাজ হচ্ছে বিচ্ছিন্ন করা। এক জায়গায় লেখা আছে, ওই লেখাটাকে কেটে অন্য জায়গায় নিয়ে আসলাম, বিচ্ছিন্ন করে নিয়ে আসলাম। তাহলে অনুলিপি আর বিচ্ছিন্ন, এই হলো গা কপি কাটের পার্থক্য। র্যাম কোন ধরনের মেমোরি? প্রধান এবং অস্থায়ী মেমোরি। এরপরে 7 নম্বরে 3টি ইনপুট ও 3টি আউটপুট ডিভাইসের নাম। 3টি ইনপুট ডিভাইস কি কি হতে পারে? কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ওয়েব ক্যামেরা। আমার লাগবে কয়টা? 3টা। এখান থেকে 3টা লিখলেই হয়ে গেল। অনেকে
কিন্তু এলোমেলো করে ফেলাইছে, একটা ভিতরে আউটটা ঢুকে গেছে। এরপরে তিনটি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস গুলো কি কি? হ্যাঁ, মনিটর, স্পিকার, প্রিন্টার, প্রজেক্টর, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলো খেয়াল রাখতে হবে যে ইনপুট বলতে কি বোঝায়, বা ইনপুট মানে কি, বা আউটপুট কি, আউটপুট বলতে কি বোঝায়, একটুখানি ঠান্ডা মাথায় চেষ্টা করলেই হবে যে কম্পিউটারের যে সকল কাজকর্ম আমরা যার মাধ্যমে পাইতেছি, ফলাফল হিসেবে পাইতেছি, সেগুলি হলো আউটপুট ডিভাইস। আগে কাজ করি, কাজ শেষ হয়, তারপর আমরা ফলাফল হিসেবে পাই। কার সাহায্যে পাই? মনিটরের সাহায্যে পাই, প্রিন্টারের সাহায্যে পাই, প্রজেক্টরের সাহায্যে। এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। আর যে সকল ডিভাইসের মাধ্যমে তথ্য আমরা কম্পিউটার প্রেরণ করি, এগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কাকে বলা হয় এটা তো বলা হয়ে গেল। সিপিইউ এর কাজ কি? প্রসেস করা। আমরা যে ইনপুট ডিভাইসের মাধ্যমে যে ডাটাগুলো ইনপুট করে প্রবেশ করাই, এইগুলোই প্রসেসর প্রসেস করে দেয়। তো সিপিইউ, যে সিপিইউ সে কিন্তু প্রসেসর। কম্পিউটারের মেইন ডিভাইস বা প্রধান অংশের নাম মাদারবোর্ড। 11 নম্বরে র্যাম, ড্যাশ ও ড্যাশ মেমোরি। র্যাম হচ্ছে প্রধান ও অস্থায়ী মেমোরি। সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইচডিডি এর এইচডিডি ড্যাশ প্রকার, কয় প্রকার? 3 প্রকার। হার্ড ডিস্ক হলো একটি ড্যাশ ডিভাইস। হার্ড ডিস্ক হলো একটি, এখানে কি লেখা আছে মেমোরি? হার্ড ডিস্ক হলো একটি স্টোরেজ ডিভাইস। বাক্যের একটা মিল নিয়ে আসতে হবে, তো যেহেতু এখানে ডিভাইস লেখা আছে। হার্ড ডিস্ক হলো একটি ড্যাশ মেমোরি, তাহলে হবে তো সহায়ক মেমোরি। যেহেতু লেখা আছে হার্ড ডিস্ক একটি একটি ড্যাশ ডিভাইস, তার মানে স্টোরেজ ডিভাইস। অস্থায়ী মেমোরির নাম র্যাম। মনিটর একটি ড্যাশ ডিভাইস, আউটপুট ডিভাইস। প্রধান মেমোরির নাম র্যাম। দুইটাই, র্যাম রম প্রধান মেমোরি। মেমোরি ড্যাশ প্রকার? 3 প্রকার। প্রথমে ডাবল ডাবল দেওয়া আছে, কিন্তু একটু একটু দিক ঘুরানো। কম্পিউটারের ইউনিট সংখ্যা কয়টি? 3টি। ইনপুট, আউটপুট আর প্রসেসিং। সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার। বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে সত্য লেখো। এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিছি, বাড়তি করে দিছি, ঠিক আছে। লেখা আছে যে বাক্য সত্য হলে স, মিথ্যা হলে আবার সত্য করতে হবে। অনেকে মিথ্যা মিথ্যাই লিখছে, সত্য সত্যই লিখছে, এগুলো মারা দেওয়া হয়নি, যেহেতু লেখাই আছে এখানে। তো 21 নম্বরে ইউনিকোড 32 এরা মিথ্যা, সত্য কি? 16 বিটের। প্রাইমারি মেমোরির নাম হার্ড ডিস্ক, এটা হচ্ছে মিথ্যা। প্রাইমারি মেমোরির নাম কি? র্যাম, র্যাম রম। মনিটর ইনপুট ডিভাইস, এটা মিথ্যা, কি হবে? আউটপুট ডিভাইস। প্রজেক্টর আউটপুট ডিভাইস, এটা সত্য। সহায়ক মেমোরির নাম হলো র্যাম, এটা মিথ্যা, কি হবে? হার্ড ডিস্ক বা এইচডিডি। কপি শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস ভি আছে, এটা কি হবে? সি হবে। এখানে এটা মিথ্যা, কন্ট্রোল প্লাস ভি দিলে কি হয়? পেস্ট হয়। এখানে প্রশ্ন হয়েছে যে কপি শর্টকাট কমান্ড কি হবে? কন্ট্রোল প্লাস সি। এরপর আছে 27 নম্বরে পেস্ট এর শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস সি, এটা মিথ্যা, সত্য কি হবে? ভি হবে। আরো কি? 3টি, এটা মিথ্যা, সত্য কি হবে? 4টি। শিফট কি কয়টি? 4টি আছে, কয়টি হবে? 2টি হবে। একটা ডান সাইড আর একটা বাম সাইডে আছে, মানে মাঝামাঝি আছে ডান সাইডের।
আন্ডু এর কাজ মুছে ফেলা, এটা মিথ্যা। আন্ডুর কাজ কি? ফিরে নিয়ে আসা, ফেরত নিয়ে আসা। আরো কি? চারটা। লেফট, রাইট, আপ, ডাউন। এই হলো আজকের গত গত সপ্তাহের প্রশ্নের সমাধান। পরীক্ষা দিলেও যদি নাও পড়ে, তারপর পরীক্ষা দিলেও অনেক কিছু শিখতে পারবে, অটোমেটিক সিস্টেম চলে আসে। আচ্ছা, এরপরে খাতা দিলাম, এটা দিলাম। এখন হচ্ছে অধ্যায় ক নিয়ে আলোচনা। 15 থেকে আলোচনা মানে বা 14 পর্যন্ত আলোচনা শেষ করেছিল। 15 থেকে শুরু, বাকি যে কটা আছে ওটা আলোচনা করবো। আন্ডারলাইন কিভাবে দেওয়া হয়? এখন বিষয় হচ্ছে যে আপনারা তো প্রতিদিন প্র্যাকটিক্যালি কাজ করেন, কাজ শেখেন। কাজ শেখা এবং কাজ ডেলিভারি দেওয়া সহজ, কিন্তু ওই কাজটাই খাতায় লিখতে গেলে সমস্যা হয় না? একটু সমস্যা হয়ে যায়, মানে বাক্যের একটা মিল তৈরি করতে গেলে এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার বাক্যটা সঠিকভাবে তৈরি হবে, তখন তার মাথা থেকে আর এটা ভুলবে না, মশার কোনো সম্ভাবনা থাকে না। যেভাবে কাজ করা হয় ওইভাবে এখানে উত্তরগুলো লেখা আছে। যে আন্ডারলাইন কিভাবে দেওয়া হয়, যে অক্ষর আন্ডারলাইন করতে চান বা চাই সেই অক্ষর আগে সিলেক্ট করতে, শর্ত হচ্ছে কি আগে সিলেক্ট, এরপরে ফন্ট বক্স ক্লিক করে আন্ডারলাইন সিলেক্ট, অথবা ইউ ক্লিক করতে হবে, অথবা শর্টকাট কমান্ড কি কন্ট্রোল প্লাস ইউ চাপ দিলে আন্ডারলাইন হয়ে যায়, সেটা এখানে আছে। তারপরে ওকে বাটন, তারপরে ওকে করতে হবে, অথবা কন্ট্রোল প্লাস ইউ চাপতে হবে। এভাবে আমরা আন্ডারলাইন করতে পারি। কিভাবে টেবিল তৈরি করা হয়? ইনসার্ট হতে টেবিলে ক্লিক করতে হবে। কোথায়? এই যে উপরে মেনুগুলো আছে, এই হোম, ইনসার্ট, পেজ, লেআউট, প্রিফারেন্স, এগুলো, এই মেনুগুলোকে কি বলা হয়? প্রধান মেনু। এটা হচ্ছে প্রধান মেনু। আর এখানে বলছে কি টেবিলের কাজ, কিভাবে টেবিল তৈরি করা হয়। ইনসার্ট হতে টেবিল ক্লিক করতে হবে, এই হচ্ছে প্রধান মেনু, ইনসার্ট। এরপরে কাজ কি টেবিলে, এখানে আসার পরে এখান থেকে এভাবে চয়েস দিয়েও নিতে পারি, অথবা এই লেখা আছে কি এখানে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলে রো এবং কলাম আমার পছন্দ মতো চয়েস, যে কটা রো যে কটা কলাম প্রয়োজন সে কটাই সংখ্যায় লিখে ওকে দিলে টেবিল হয়ে যাবে। ইনসার্ট হতে টেবিল ক্লিক করতে হবে, তারপরে নাম্বার অফ কলামে কলাম সংখ্যা দিতে হবে, এবং নাম্বার অফ রোতে রো সংখ্যা দিতে হবে, অবশেষে ওকে দিতে হবে। এইভাবে টেবিল তৈরি করা হয়। কিভাবে একটি টেবিল কে দুইটি টেবিলে মানে ভাগ করা যায়? টেবিল তৈরি করে নেই। এখন একটা অপশন দিয়ে কিন্তু একাধিক কাজ করা যায়, যখন যেমন প্রয়োজন ঠিক তেমন। এখন এই একটা টেবিল তৈরি করা আছে, এখান থেকে যদি আমি দুইটা টেবিল তৈরি করতে চাই, তাহলে কি কি করতে হবে? যেখান থেকে ভাগ করব সেখানে আগে আমাকে কার্সর রাখতে হবে, তারপরে লেআউটে যাব, এরপরে কি অপশন ফিল্ড, টেবিল, আমার দুইটা টেবিল হয়ে গেল। এখন বিষয় হলো যে এই টেবিলটার এই শুরুতে উপরে একদম টেবিলের উপরে মার্জিনের ভিতরে আমি কিছু লিখবো, মানে একটা হেডলাইন তৈরি করব। এখন তো আর এর উপরে কার্সর নেওয়ার কোনো সুযোগ নাই, আছে কি? সুযোগ কিন্তু নাই। ভিন্ন কিছু করতে গেলে আমাকে হেডারের ভিতরে লিখতে হবে। তো আমি হেডারের ভিতরে লিখবো না, আমি হেডারের ভিতরে আমি হয়তো পেজ সেট আপ, অটো পেজ নাম্বার দেবো, এরকম কোনো কিছু লিখবো। তো আমি টেবিলের উপরে লিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু
যে অপশনের সাহায্যে আমি টেবিলকে ভাগ করে নিলাম ওই অপশন দিয়ে কিন্তু উপরে আমি স্পেস করতে পারবো। ফার্স্ট টেবিলে, ফার্স্ট রোতে কার্সর রাখলাম, তারপরে লেআউটে যাবো, তারপরে ফিল টেবিল দেবো, কি হয়ে গেল, আমার টেবিল উপরে কিন্তু স্পেস চলে আসলাম, এখানে কিছু আমার প্রয়োজনীয় কিছু লিখতে পারবো। তাহলে কি হলো, যে স্পিল টেবিল দিয়ে শুধু ভাগই করা যায়, একটা টেবিলকে একাধিক টেবিলে ভাগ করা যায় তা কিন্তু নয়। এই যে উপর থেকে কিন্তু আমরা স্পেসটা বের করে নিলাম এইভাবে, শুধুমাত্র একটুখানি মাথা খাটাতে হবে, তাহলে একটা অপশন দিয়ে একাধিক কাজ করা যাবে। এরপরে কিভাবে টেবিল ডিজাইন করা হয়, টেবিলটির মাঝখানে কার্সর রাখতে হবে, তারপর টেবিল হতে ডিজাইনে ক্লিক করতে হবে। এরপরে টেবিল ডিজাইন, আমাকে আগে টেবিল তৈরি করতে হবে, টেবিলের মাঝখানে কিন্তু কার্সর রাখতে হবে। আমি যদি টেবিলের বাইরে কোথাও কার্সর রাখি তাহলে কিন্তু এই ডিজাইনের কোনো কমান্ড আসবে না। তো আমাকে আগে টেবিলের মাঝে বা যে কোনো এক সেলে কার্সর রাখবো, তারপর কোথায় যাব, এই যে ডিজাইন যাব। ডিজাইনে যাওয়ার পরে এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমার যেমন প্রয়োজন, যেটা হলে আমার সুবিধা হয় কাজের উপর ডিপেন্ড করে, সেরকম একটা টেবিল নিয়ে নেব। একটা টেবিল হয়ে গেল, এখান থেকে চাইলে অনেক টেবিল চেঞ্জ করে নেওয়া যাবে। এখানে আরো কিছু কাজ আছে, ছোট করে নেই। যেমন এই টেবিলটাকে ডানে নেওয়া, বামে নেওয়া, মাঝখানে নেওয়া, এখান থেকে নেওয়া যায়। যেমন রাইট বাটন ক্লিক করলে, করার পরে কি লেখা আছে এখানে, টেবিল প্রপার্টিজ, এটাকে এই কমান্ড অ্যাপ্লাই দেবে, দেওয়ার পরে এখান থেকে সেন্টার দিলে কি হবে, টেবিল পেজের ঠিক মাঝখানে থাকবে, মাঝখানে। এই টেবিলটাকে যদি ডান সাইডে নিতে চাই তাহলে রাইট সাইড, বামে না, বামের জন্য লেফট সাইড, মানে যেমন প্রয়োজন, এখানে সব লেখাই আছে, এগুলো কমান্ড অ্যাপ্লাই করলে পরে কাজ লেফট চলে আসছে। আপনারা যে কাজ শিখতেছেন, এই কাজ তো শিখতেছেন ঠিক আছে, কিন্তু চর্চা করবেন বেশি বেশি, বেশি বেশি চর্চা করলে কিন্তু বেশি কিছু শেখা যাবে এবং বেশি দিন মনে থাকবে। অনেকে আছে শুধু কাজ শিখতেছে, শেখা পর্যন্ত শেষ, আর এরপরে দেখে না, ধরলে আর পারে না। একটা কথা আছে, অল্প করে চষো বেশি করে ঘষো, গ্রাম ভাষায় বলে। বেশি বেশি চর্চা করার জন্য বেশি বেশি কাজ করতে হবে। হেডার ও ফুটারের কাজ কি, হেডার ও ফুটার, পেজের উপরের অংশকে হেডার, নিচের অংশকে ফুটার বলে। এরকম থাকে অনেক সময় যে পেজের উপরের অংশকে হেডার বলা হয় না, সত্য না মিথ্যা, কি হবে, মিথ্যা। পেজের উপরের অংশকে বলা হয় হেডার, এইরকম প্রশ্ন থাকে। কিন্তু আমাকে তো আবার এই প্রশ্নের উত্তরগুলো তো জানা থাকতে হবে। 21 নম্বরে আছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের নাম কি। এই যে প্রতিদিন কাজ করেন এমএস ওয়ার্ডে, কোন সময় কি খেয়াল করছেন যে এমএস ওয়ার্ড কে বলা হয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম? কোন সময় কিন্তু এটা কিন্তু মাথায় আসে নাই, বা এরকম প্রশ্ন কোনো সময় চোখের সামনে পড়ে নাই। যে ওয়ার্ড প্রসেসিং সেই কিন্তু এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডে এই ধরনের কাজগুলো করা হয়, লিখিত যাবতীয় লেখা, মানে প্যারাগ্রাফ, এই ক্যাটাগরি, এই জন্য একে বলা হয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এরপরে লেটার সাইজ, কাগজের মাপ। এখন পেজ সেটআপে গিয়ে তো লেটার A4 লিগ্যাল এগুলো আমরা পাই। এই দেখেন, এখান থেকেও পেজ লেআউট থেকেও যাওয়া যাবে, অথবা এই যে বাম পাশে স্কেল আছে, এখানে ডাবল ক্লিক করে কিন্তু একই অপশন চলে আসবে। এই হচ্ছে পেপার, এই হচ্ছে মার্জিন,
পেপার হচ্ছে কাগজের মাপ, কাগজটা আমি কত বড় নেব, কত বড় পেজে লিখবো। এটা হচ্ছে লেটার, এর সাইজ ওয়াইড কত ইঞ্চি, 8.5 ইঞ্চি, 8.5। আর হাইট হচ্ছে 11 ইঞ্চি। তা আমরা যে অফিস দোকান বা নর্মালি কাজ করি, সবসময় A4 সাইজে কাজ করি। এই লেটার এই সাইজের মাপ পাওয়া যায় না, কারণ A4 এর সাইজ ছোট হচ্ছে লেটার। এই লেটারের মাপ কি, 8.5 ইঞ্চি ওয়াইড, হাইট হচ্ছে 11। এগুলো প্রশ্ন প্রশ্ন থাকবেই, তিনটা চারটা মোটামুটি কমন, এর মধ্যে এক অথবা দুই। পেপার সাইজটা যেমন A4, এগুলো ভালোভাবে মনে রাখবেন। A4 এর মাপ কত, ওয়াইড 8.5, হাইট 11। এরপর আসি A4 এর পাশাপাশি, এ হচ্ছে A4 এর মাপ কি, 8.27, আর হাইট হচ্ছে 11.69। তার মানে লেটারে কিন্তু ছিল ওয়াইড বেশি, 8.5 ইঞ্চি, আর এটা কিন্তু ওয়াইড একটু কম। কারণ হচ্ছে ওটা 5, এটা হচ্ছে 27, 27 আর 5 50, কম বেশি 23। আর ওটা হচ্ছে 11 ইঞ্চি, এটা কিন্তু 11.69, মানে 11.5 বেশি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে A4 এর ওয়াইড হচ্ছে 8.27, আর হাইট হচ্ছে 11.69। এরপরে আছে A3। A3 মাপ কত, A3 এর ওয়াইড হচ্ছে A4 এর যে হাইট, A3 কিন্তু ওয়াইড সেম। A3 কিন্তু 11.69 ওয়াইড, মানে প্রস্থ পাতালা যেটা আমরা বলি। আর হাইট এটা হচ্ছে 16.5, হ্যাঁ 54। এটা হচ্ছে A3। আর একটা মাপ আছে লিগ্যাল, ওয়াইড 8.5 ইঞ্চি, হাইট 14 ইঞ্চি। বিষয় হলো যে আমরা যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল যে কাগজগুলো আমরা পাই, সেখানে কিন্তু এই লিগ্যাল আর হচ্ছে A4 এই দুইটাই ইউজ করা হয়। আর এগুলা আমরা ব্যবহার করি না বা করা হয় না, বা এই মাপের কোনো কাগজ আমরা প্রয়োজন হয় না। নর্মালি A4 আর হচ্ছে লিগ্যাল। তাহলে A4 এর মাপ কত, 8.27, 11.69, আর হচ্ছে লিগ্যালের 8.5, আর হচ্ছে 14 ইঞ্চি। এই চারটার মধ্যে মধ্যে কিন্তু একটা থাকবেই। যেখানে সবগুলো দেওয়া আছে, লিগ্যাল, লেটার, লিগ্যাল, A4, A3। এরপর হচ্ছে 25 নম্বরে অফিস প্রোগ্রাম 7, মানে যে ভার্সনে শেখানো হয় এর নাম কিন্তু অফিস প্রোগ্রাম 7। এর অফিস বাটন মেনু এর অধীনে সাব মেনু কি কি, এই যে হোম, ইনসার্ট, এগুলি বলা হয় প্রধান মেনু। কারণ হোমে ক্লিক করলে এর অধীনে যে সব মেনুগুলো আসে, এটাকে বলা হয় সাব মেনু। প্রশ্ন থাকতে পারে যে আন্ডারলাইন কোন মেনুর অধীনে, তাহলে কি হবে, হোম মেনুর অধীনে। এটা তো সাব মেনু, কিন্তু প্রশ্ন এরকম থাকতে পারে যে এই সেন্টার কোন মেনুর অধীনে, এটা তো সাব মেনু। তাহলে এটা কোন মেনুর অধীনে আছে, হোমের অধীনে আছে। এই জন্য এই প্রত্যেকটা প্রধান মেনুর অধীনে কি কি সাব মেনু আছে এগুলো আবার মুখস্থ করতে হবে। যেমন পেজ নাম্বার, এই পেজ নাম্বার কোন মেনুর অধীনে,
পেজ নাম্বার হচ্ছে এই যেখানে লেখা আছে কি ইনসার্ট মেনু, এই যে ইনসার্ট মেনুর অধীনে এই যে পেজ নাম্বার। ঠিক আছে, এই প্রত্যেকটা সাব মেনু, প্রত্যেকটা অপশন এগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে অফিস প্রোগ্রাম 7 অনুসারে বিভিন্ন ফাইলের এক্সটেনশন, এক্সটেনশন মানে বর্ধিত অংশ, প্রত্যেকটা ফাইলে একটা করে বাড়তি অংশ আছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়, এই এক্সটেনশন দ্বারা বোঝা যাবে যে এটা কি ফাইল। সজীবে কি হয়েছে, বুঝতে? তাহলে এক্সটেনশন কটা আছে এখানে, 1 2 3 4টা। এমএস ওয়ার্ডে হচ্ছে ডট ডিওসিএস ডট, এমএস এক্সেল হচ্ছে ডট এক্সএল এস এক্স, পাওয়ার পয়েন্ট হচ্ছে ডট পিপিটিএস। ডট কিন্তু বাদ দেওয়া যাবে না, ডট বাদ দিলে কিন্তু ভুল। যেমন আমি ডটের যে মূল্য পিপিটিএক্স, 4টা অক্ষরে যে কোনো বাদ দিলে একই ভুল। অ্যাক্সেসের হচ্ছে ডট এম ডিবি, এই 4টা। আমি একটা এক্সটেনশন দেখা যাই, যেমন এক্সাম ফি এর এক্সটেনশন করতে দেখবো আমরা প্রপার্টিস যাবো, রাইট বাটনে ক্লিক করার পরে যাবো প্রপার্টিস, প্রপার্টিস যাওয়ার পরে এই যে টাইপ অফ ফাইল সেটা লেখা আছে ছোট্ট করে ব্র্যাকেটের, বোর্ডের নাম এখানে চলে আসছে ডট ডিওসিএস ডক্স। এইরকমই প্রত্যেকটা ফাইলে আছে। এক্সেল ক্ষেত্রে এইভাবে অন্য ফাইল, রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিস যাওয়ার পরে ফাইল, টাইপ অফ ফাইল, এখানে শেষে এটা দেখা যাবে। এরপরে আছে কয়েকটি বাংলা ও ইংরেজি ফন্টের নাম। এই যে বাংলা যখন আমরা লিখি তখন বাংলা ফন্ট ব্যবহার করি, আর যে ফন্টে ব্যবহার করি ফন্টের একটা নাম আছে, এই নামগুলো আবার মুখস্থ রাখতে হবে। আমরা সবসময় কাজ করি কি শুধু নিয়ম এমজে, মানে এটা স্পষ্ট। যেমন এখন এখানে যে লেখাগুলো আছে, যা লেখা আছে প্রত্যেকটা লেখা হচ্ছে, এই যে আমি যেমন সাধারণ এখানে কার্সর রাখলাম, হোমে গেলাম, এই যে ফন্টের অধীনে এই যে ফন্ট সুতনি এমজো, আমি যদি এটা ফন্ট চেঞ্জ করি তাহলে এর নামও এখানে চেঞ্জ হয়ে আসবে। তেমনি ইংরেজি ক্ষেত্রে তাই, যেমন এই ফন্ট এই ফন্ট আমি কার্সর রাখলাম বা সিলেক্ট করে করলাম, যেখানে নাম চলে আসে টাইমস নিউ রোমান, মানে আমার এই ফন্টটা হচ্ছে ইংরেজি টাইমস নিউ রোমান এরিয়াল। এভাবে এখানে 1 2 3 4 5টা করে দেওয়া আছে, এর সাথে বেশি মুখস্থ করতে হবে, কাজ করার সময় এগুলো খেয়াল করতে হবে। এরপরে আছে 33 নম্বরে মার্জ সেল বলতে কি বোঝায়, একাধিক সেলকে একত্রিত করা হয়েছে মার্জ সেল। মেইল মার্জ বলতে কি বোঝায়, মেইল মার্জ কি, একই চিঠি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ের মধ্যে পাঠানোকে মেইল মার্জ বলে। এটা অফলাইনে কাজ করা হয়, যেমন একটা চিঠি 500 জন ব্যক্তির কাছে প্রেরণ করতে গেলে শুধু 500 জন ব্যক্তির নামের এন্ট্রি হবে, আর আলাদা একটা চিঠি হবে, ফরম্যাট অপশনের মাধ্যমে অ্যাপ্লাই করলে পরে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ 20 সেকেন্ড। ওকে, এটা কি কাজ করতে, মেইল মার্চের কাজ করতে দেখাইছে, আবার দেখে নিবে না পারলে, ঠিক আছে? এগুলো একটু অনেকগুলো এখানে কাজ করতে হয় আগে। আগামী সপ্তাহে এক্সেল নিয়ে আলোচনা করব। তার আগে দেখে পড়া দেওয়া ছিল হচ্ছে যে অ্যাব্রিভিয়েশন গুলো পড়া ধরবো, কয়টা কার মনে আছে।
দিন যদি বেশি না, এই আধা ঘন্টা পরে তাই না? সবাই তো পড়ছে না? পড়ে নাই কয়জন? সবাই পড়ছে না? এই পড়া দলে বুঝবেন কজন পড়ছে। পড়ো। সাতটা দিন, একদিন বললে সব পড়া শেষ হয়ে যাবে। এই কেজি স্কুল মতো না, সিস্টেম করানো, প্রাইভেট পড়ানো। কিন্তু সিস্টেম প্রাইভেট স্কুলে পড়ায়, কোচিং পড়ায়, আবার প্রাইভেটে পড়ায়। মানে এক মাসের 3 জায়গায় পড়ায়। তাহলে এই এই ট্রেনিং সেন্টারে এই সিস্টেম করানো, তাহলে যদি লেখাপড়া অ্যাডভান্স হয়। হ্যাঁ, আমার আমি সেটাই বলতেছি যে সিস্টেম চালু করানো হলো। বাপ মা এমনি বলে শিখে লাভ নাই, আর যখন বলবো যে একজন পিছনে 300 টাকা ব্যয় করা লাগবে, তখন বাড়ি থেকে না। সাধারণ শিক্ষা চাইতে জেনারেল এই কারিগরি শিক্ষা যদি জোর দেয়, তাহলে মানুষের জীবন ডেভেলপ হবে। এটা মানুষ বোঝে না, আমার সিস্টেম নাই এরকম, যেটা আমরা গেলে মূল্য বুঝি না। আমি যে চেন্নাই ছিলাম, যে মুদির দোকান, যে মানে আমি পণ্য নিয়েছি খাবার জন্য, মুদির দোকান, মেয়ে মানুষ ছেলে মানুষ দোকানদারি করে ওরা, ইংরেজিও বোঝে, বাংলাও বোঝে মোটামুটি, ওদের তামিল তামিল তো বোঝে। মানে আমরা তো আমরা বাঙালি বাংলা বুঝি, কিন্তু ইংরেজি খুব কম বুঝি, আমি বুঝি না। বাজারে এমন দোকান আছে যে যদি কেউ ইংরেজিতে কথা বলে বুঝবই না, আর ওরা ইংরেজি বলে সব বলবে। তাহলে ওরা কোন ধরনের মানুষ? ঠিক আছে, তাহলে এই মুদির দোকানেও ওরা ওদের ইংরেজি ভাষায় কথা বললে ওরা বুঝবে। তোমার বছর পড়ছে ইংরেজি কথা, যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা কয়জন বুঝি? আমরা খালি কই যে বেকার বেকার। বেকার সাথে অর্থ তো বোঝে না কেউ। বোঝে কজন মানুষ বোঝে? বেকার কাকে বলে যদি বলে বেকারের সংজ্ঞা কি, এটাই যে দিবে, এটাই পারবে না। হ্যাঁ? আমি বলবো বেকার হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়াকে বেকার বলে। বোঝা গেছে কি? যোগ্যতা অনুযায়ী। এখন আমি চালাতে পারি ভ্যান, এটাই আমার যোগ্য। ভ্যান ভাড়া করে নেব, পেতেছি না, এটা বেকার। কিন্তু আমরা ডিগ্রি পাস করি, সাপোজ, এরকম অনেকে আছে, কি পাস করছে বলে বিএ পাস করছে, বিএ পূর্ণরূপ কি পারে না। তোর এই সাধারণ জ্ঞানী নাই, ও কিসের হবে বেকার? আমাদের দেশে তো এই হলো সমস্যা। আমরা সার্টিফিকেট অর্জন করি এই পর্যন্ত, আর সার্টিফিকেট অর্জন করতে গেলে যে শিক্ষাগুলো অর্জন করা প্রয়োজন, এই শিক্ষা আমরা মোটেও করি না। এই জন্য খালি বলি কি বেকার, কেমন বললে ওই যে আপনার সার্টিফিকেট এই পর্যন্তই। সার্টিফিকেট কোনো প্রয়োজন নাই, আমাদের জ্ঞানের প্রয়োজন। তাহলে এই জন্য বললাম যে আমাদের এই জেনারেল শিক্ষা চাইতে কারিগরি শিক্ষাটা যদি বেশি দেয় তাহলে সম্ভব, উন্নতি করা সম্ভব না। আচ্ছা, পড়া ধরি, পড়া ধরলে কে পাবো? সব শীত বন্ধ।
নকল সব বন্ধ করে দিলাম। কত পর্যন্ত ছিল? 30, 30, 30, 30 থেকে ব্যাক। মেঘ একদম শুরু শেষে থেকে যে কয়টা পড়ছে একদম সহজ, যেগুলো যেগুলো বেশি সহজ বেশি ইম্পর্টেন্ট সেগুলো ধরবো। ঠিক আছে। আইসিটি এর পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপরে এরপরে কার সিরিয়াল? এরপরে হচ্ছে HTML। হার্ড হয় না, কমন বেশি। HTML এখন দেখতেছে। ঠিক। তারপরে নেক্সট। হুম। হ, পারবেই না তাহলে এতক্ষণ না শীত দেখলাম। HTML এর পূর্ণরূপ। হ্যাঁ, সাপোর্ট দেয় এটা। তল্লি পারতেছে সাপোর্ট দেয়। এত দানশীল, দয়াশীল। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই 3 বছর করলে ফিক্সড হয়ে যাবে। এরপরে বসেন দুজনই, দুজনই বসেন। তারপরে ডিভিডি। ডিভিডি ডিস্ক না, ডিজিটাল। ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি ধরবো? ডিওএস, ডস। ডিওএস ডস পারতেছে না। ডিস্ক অপারেটিং সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। ডিস্ক অপারেটিং সিস্টেম শেষ থেকে। হুম, হবে। সিপিইউ এর পূর্ণরূপ সিরিয়াল আছে। সিপিইউ। হ্যাঁ, হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কয়েকবার বলা হয়েছে, তখনও বলা হয়েছে, খেয়াল করতে হবে মনোযোগ সহকারে। তারপরে হচ্ছে বায়োস, BIOS, বায়োস। কি হলো, কই যায়? বেড়ে যাওয়া যাবো না, এসে নষ্ট হবে। BIOS ওই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে। তারপরে কার বলা? BCC। এই শীত, শীত পর্যন্ত শীত ওই যে বাসায় আছে দেখতে বলতেছে। ব্লাইন্ড কার্বন কপি না? সিসি পুনরূপ কি? আসে নাই না, আসে না, সমস্যা নাই, কিন্তু আজকে আসে নাই, রবিবার আসছে, রবিবার পড়াশোনা নিবে। সিস্টেম আছে তো। তারপরে এই যে পড়াগুলো দেয়, এই যে ক্লাস গুলো নিচ্ছি, এটা সব রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ড হচ্ছে, আজকে বিকেলে আবার ইউটিউবে ছেড়ে দিন। ইউটিউব থেকে তো প্রতিদিন দেখা যাবে কি পড়া দেওয়া হয়েছে, কি কি নিয়ে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সব।
প্রত্যেক সপ্তাহে ভিডিও, প্রত্যেক সপ্তাহেই ওই, শনিবারে বিকেলে ছেড়ে দিই, দিয়ে দিই। তারপরে সিসি 15। পারে না, কে পারে? কার্বন কপি। কার্বন কপি, সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য জানা আছে? আচ্ছা, এগুলা পরে প্র্যাকটিক্যাল দেখা যাবে। এখানে আছে, এগুলো কাজ আছে, সিসি বিসিসি। আচ্ছা, এরপরে না, তোমার কথা শেষ। হ্যাঁ, পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, বাংলা লিখলে আসবে। এইচ এইচ টিটিপি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তারপরে সঠিক পড়ছে। এইচডি পূর্ণরূপ। হ্যাঁ, হবে। হাই ডেনসিটি। হাই ডেনসিটি। ঠিক আছে, তারপরে পরে নাই। আইও। আইও ওই বলে দিচ্ছে, ইনপুট আউটপুট। আইও হচ্ছে ইনপুট অথবা আউটপুট, যে কোনো একটা বললে হবে। হ্যাঁ, বর্তমানে কুশল, বর্তমানের যে লেবার সিস্টেম বলে এরকম, দলনেতা পারলে পরে সব পারে যায়। তাই কি জানি না, বর্তমানে লেবার কি যে একটা করে চলে আসছে। স্কুল কলেজে গেলে কিছু শোনা যায় এগুলো বিষয়ে। মানে সরকারি যে প্ল্যান নিছে, প্ল্যান গুলো ভালো, ঠিক আছে, কিন্তু এই প্ল্যানটা এসব দেওয়া সম্ভব না, কারণ আমরা চুরি চুরি করে চোরে সাপোর্ট দিই, এজন্য হবে না। কারণ আমাদের আমাদের পরিবারে কর্তা আছে, সদস্যরা আছে। পড়া দেয় বই বা নোট থেকে খুঁজে খুঁজে বাইরে পড়ব, এই 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 ধৈর্যই নাই। সরাসরি গুগলে যাবো, সার্চ দিব, বাইরে আসবে, পড়ে আসবে। পড়া হয়ে গেছে, এই সিস্টেম চালু হয়েছে। তাহলে পড়া হচ্ছে 31 নাম্বার থেকে শুরু করে 65, বাকি যে কয়টা আছে, ঠিক আছে, পড়তে হবে কিন্তু। এই যে পড়া দেই পড়া নেই, যে পারে তার লাভ, যে পারে না তার কিন্তু লস। আমাদের তো লস নাই।